গল্প নীলকণ্ঠী পাখি রহস্য ইমন জুবায়ের। গত বছর যশোরের একটি পুরনো জমিদার বাড়িতে আমার বিচিত্র এবং রহস্যময় অভিজ্ঞতা হয়েছিল। সত্যি বলতে কি, আজও আমি সেই রহস্যময় অভিজ্ঞতার কোনো যথাযথ ব্যাখ্যা পাইনি। ঘটনাটি এই রকম। আমি দীর্ঘকাল আগে পুরাতত্ত্ব বিষয়ে অনুসন্ধানে ব্রতী হয়েছি। বাংলাদেশের আনাচে কানাচে পুরনো সব দর দালানে যেমন হন্যে হয়ে ঘুরে বেড়াই, তেমনি পুরাতত্ত্বর ওপর বই কিংবা নথিপত্রও সংগ্রহ করি। পুরাতত্ত্বর ওপর বই কিংবা নথিপত্র সংগ্রহ করতে গিয়ে ওই রহস্যময় ঘটনার সূত্রপাত। খুলে বলি। হিরণ্যময় রায় নামে একজন শৌখিন প্রত্নতত্ত্ববিদের লেখা প্রায়ই পত্রিকায় চোখে পড়ে। শৌখিন বললাম এই কারণে যে পেশাগত জীবনে হিরণ্যময় রায় সোনালী ব্যাংকের চাকরি করেন। তবে পুরাতত্ত্ব সংক্রান্ত ভদ্রলোকের প্রতিটি লেখাই অত্যন্ত জ্ঞানগর্ভ। গত বছর মাঝামাঝি পত্রিকা মারফত জানতে পারলাম হিরণ্যময় রায় মারা গিয়েছেন। এক প্রজ্ঞাবান লেখককে হারিয়ে গভীর শোক উপলব্ধি করলাম। কখনো আমাদের দেখা না হলেও আমরা ছিলাম অভিন্ন গোত্রের লোক। পত্রিকা পড়ে আরও জানতে পারলাম যে হিরণ্যময় রায়ের পরিবার জমি জমা বিক্রি করে বিলেত পাড়ি দেবেন। পরে জেনেছি হিরণ্যময় রায়ের পরিবারের একটি শাখা লন্ডন শহরে বাস করে। লোকমুখে জানতে পারলাম জমি জমা ছাড়াও হিরণ্যময় রায়ের পরিবার হিরণ্যময় রায়ের ব্যক্তিগত বইপত্রও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। খোঁজ খবর করে কাল বিলম্ব না করে রায়ের বাজারে একটি প্রকাণ্ড পুরনো বাড়িতে হাজির হলাম এবং পুরাতত্ত্বের বইয়ে ঠাসা ৬টি আলমারি তারা যে দাম চাইলেন সেই দামেই কিনে ফেললাম। হাতে যেন ৭ রাজার ধন পেলাম। আমার শরীর কাঁপছিল। হিরণ্যময় রায়ের সংগ্রহে ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও পুরাতত্ত্ব সংক্রান্ত বাংলা ইংরেজি অনেক দুর্লভ গ্রন্থ, নথিপত্র, দলিলপত্রাদির অনুলিপিও ছিল। ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন মালদহ পরিদর্শন করতে গিয়েছিলেন। সে সময় বিখ্যাত মেমোরিজ অফ গৌড় অ্যান্ড পান্ডুয়া বইটির লেখক খান সাহেব আবিদ আলী খান লর্ড কার্জন তার বইটি টাইপ করে একটি কপি দিয়েছিলেন। সেটির একটি অনুলিপি রয়েছে মির্জে নাথানের বাহরিস্তান ই গাইবি এবং মুন্সি রহমান আলী তায়েশের তাওয়ারিখ ই দাকার প্রথম ফার্সি সংস্করণ। আরও রয়েছে ১৯১২ সালে এলাহাবাদ থেকে প্রকাশিত বি.সি. অ্যালানের ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার্স দাকার প্রথম সংস্করণ। অনেকটা আকস্মিকভাবেই বইপত্রের ভিতরে একটি পুরাতন ডায়েরি পেয়ে যাই। লেখক অবনী রায়চৌধুরী। ইনি হিরণ্যময় রায়ের এক ঊর্ধ্বতন পূর্বপুরুষ। বুঝতে পারলাম কোনো এক অজ্ঞাত কারণে হিরণ্যময় রায় তার মূল পারিবারিক উপাধি থেকে চৌধুরী শব্দটি ছাঁটাই করে ফেলেছেন। ডায়েরির কয়েক পাতা পড়ে আমার মনে হল অবনী রায়চৌধুরী একজন বিদ্যানুরাগী ও স্বশিক্ষিত মানুষ ছিলেন। ডায়েরির কাগজ হলদে হয়ে গেছে, সবুজ কালিতে বাঁকানো অক্ষরে লেখা। তবে ডায়েরিটি মূল লেখার প্রতিলিপি কিনা তা বোঝা গেল না। মাঝে মাঝে কয়েকটি শব্দ অস্পষ্ট, কয়েকটি পাতা ছেঁড়া। ভাষার ধরন দেখে মনে হল ডায়েরিটি ১৯ শতকের মাঝামাঝি সময়ের লেখা। হ্যাঁ, তাই পিছনে ছোট্ট করে লেখা রয়েছে বাংলা ১২৬২ সন। হিসেব করে দেখলাম ১৮৫৫ সনে লেখা। এরকম আবিষ্কারে বিপুল পুলক বোধ করলাম। ডায়েরিতে অবনী রায়চৌধুরী তার বাল্যস্মৃতি ও যৌবনের ইতিবৃত্ত লিখলেও ঐতিহাসিক উপাদান আছে। ভাষাও ঝরঝরে ভাষা। ১৮৩৫ সালের কলকাতা শহর দেখার অভিজ্ঞতার কথা রয়েছে আত্মচিন্তা। অবনী রায়চৌধুরী ছিলেন উপনিষদের দর্শনে আচ্ছন্ন। শেষ জীবনে অবনী রায়চৌধুরী তার দিদিমা রাসসুন্দরী দাসীর চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় চলে গিয়েছিলেন। পূর্ববঙ্গে আর ফিরে আসেননি। সে যাই হোক, ডায়েরির এক জায়গায় আমার চোখ আটকে গেল। অবনী রায়চৌধুরী লিখেছেন, রায়চৌধুরীদের বংশের প্রতিষ্ঠাতা পুরুষের নাম হইল রামনারায়ণ রায়চৌধুরী। ইনি অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে যশোহরের রামনগর পরগনায় জমিদারি তালুক লাভ করিয়া রায়তদিগের কাছ হইতে কর আদায় করত, ১ ভাগ নিজে রাখিয়া এবং ৯ ভাগ ইংরাজীদিগকে রাজস্ব প্রদান করিতেন। এইরূপে রামনারায়ণ রায়চৌধুরী ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরাজীদিগের আস্থাভাজন হইয়া রায়বাহাদুর খেতাব অর্জন করিয়া লইলেন।
কালক্রমে তাহার প্রভূত ধন হস্তগত হইল। ইহার কারণ এই যে রামনারায়ণ রায়চৌধুরীর স্বভাব ছিল কঞ্জুস প্রকৃতির। প্রত্যহ উপাসনালয়ে দানধ্যান করিলেও তাহার চরিত্রে জমিদারি সুলভ বিলাস ব্যসনের কোনো রূপ লক্ষণই ছিল না। ধন লইয়া রামনারায়ণ রায়চৌধুরী যথেচ্ছ করিতেন না। অবশ্য রামনারায়ণ রায়চৌধুরী নীলকণ্ঠী পাখি অতিশয় পছন্দ করিতেন। তিনি নীলকণ্ঠী পাখি পুষিতেন। রামনগরস্থিত জমিদার বাড়ির আঙিনায়, অলিন্দে কিংবা ছাদে নীলকণ্ঠী পাখি ডাকাডাকি করিত। আমার দিদিমা রাসসুন্দরী দাসীর কাছে শুনিয়াছি, রামনারায়ণ রায়চৌধুরী নীলকণ্ঠী এবং তাহার ধন যক্ষের ন্যায় আগলাই রাখিতে অত্যন্ত বিচলিত হয়ে উঠিয়াছিলেন। অনন্তর বিভূতি দেখাইয়া নাগবসু নামক প্রাগজ্যোতিষপুরের এক তান্ত্রিক সন্ন্যাসী রামনারায়ণ রায়চৌধুরীর আস্থাভাজন হইয়া উঠিয়াছিল। নাগবসু রামনারায়ণ রায়চৌধুরীকে এই বলিয়া আশ্বাস দিয়াছিল যে যুগ যুগ ধরিয়া তাহার ধন জমিদার বাড়িতে গোপন কুঠিরে লুকাইত থাকিবে। সে ধন কেহেও হরণ করিতে পারিবে না। ধন তাহার মন্ত্রসিদ্ধ নীলকণ্ঠী পক্ষীগণ পাহারা দিবে। আমার দিদিমা রাসসুন্দরী দাসীর বিশ্বাস এরূপ, আজও সে ধন রামনগরের রায়চৌধুরীর ভিটায় লুকাইয়া আছে। রায়চৌধুরীদের ধন অক্ষুণ্ণ রহিয়াছে এবং তাহা নীলকণ্ঠী যক্ষী পাখি আগলাইয়া রাখিয়াছে। তবে আজ আমি এক গুপ্ত কথা প্রকাশ করিব। আমরা কেহ কেহ ৭ রাজার ধন অনুসন্ধানে ব্যগ্র হইয়া উঠিয়াছিলাম। অবশেষে হেমন্তের এক অপরাহ্ন বেলায় একতলার একটি নিভৃত কক্ষের একটি তামার কলসি। এরপর ডায়েরির পৃষ্ঠা ছেঁড়া। আশ্চর্য, পৃষ্ঠাকে ছিঁড়ল! অবাক কাণ্ড তো! কার হাতে পড়ল পরের পৃষ্ঠাগুলি? এসব প্রশ্নে আচ্ছন্ন হয়ে উঠলাম, কিন্তু মনে একটা ক্ষীণ সন্দেহ জেগে রইল। রামনারায়ণ রায়চৌধুরীর ৭ রাজার ধন কি সত্যিই আছে, নাকি স্রেফ মিথ, কল্পকাহিনী? আমি কৌতূহলী হয়ে উঠলাম। অবনী রায়চৌধুরী সুলেখক, জমিদার বাড়ির চিত্তাকর্ষ বর্ণনা দিয়েছেন। অবনী রায়চৌধুরী দীর্ঘজীবী ছিলেন। ২০ শতকের গোড়ায় রায়চৌধুরী পরিবারটি কলকাতায় চলে যায়। পরিবারের আরেকটি শাখা ইংল্যান্ড স্থায়ী হয়। ভাবলাম, এত বিশাল বাড়ি যখন, তখন নিজের চোখে একবার দেখা দরকার। তাছাড়া জমিদার বাড়িটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, রক্ষণাবেক্ষণও তো দরকার। পুরাতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিলাম। সরেজমিনে জরিপ করে অধিদপ্তরে প্রাথমিক প্রতিবেদন জমা দেব। এ ধরনের কাজ আমি এর আগেও স্ব-উদ্যোগে করেছি। আর রামনারায়ণ রায়চৌধুরীর গুপ্তধনের খোঁজও নেব। অবনী রায়চৌধুরীর লেখায় রামনারায়ণ রায়চৌধুরীর জমিদার বাড়িটি যশোর জেলার রামনগরে বলে উল্লেখ করেছেন। জায়গাটা এখন যশোর সদর উপজেলার দক্ষিণে। যশোর থেকে সরাসরি রামনগর যাওয়ার উপায় আছে। আবার যশোর থেকে পূব দিকে রেলপথে রূপদিয়া হয়েও যাওয়া যায়। ভোরবেলা রূপদিয়া রেল স্টেশনে নামলাম, তারপর লোকাল বাসে চেপে সকাল ৯টার মধ্যেই রামনগর পৌঁছলাম। বাস স্টেশন লাগোয়া বাজার। বাজারে চায়ের দোকানে বসে চা খেতে খেতে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, তারা রামনারায়ণ রায়চৌধুরীর জমিদার বাড়ির নাম জানে বটে, তবে বাড়িটি পরিত্যক্ত হওয়ায় ওদিকে বড় একটা ঘেঁষে না। তারা বলল, জমিদার বাড়ির অবস্থান গাউস দিঘির দক্ষিণের একটি গভীর জঙ্গলের ভিতরে। আমার যদ্দূর মনে পড়ে, পারস্যের সুফিসাধক গাজী গাউস বলখি ১৫৮৩ খ্রিস্টাব্দে সুবেদার শাহবাজ খানের আমলে বঙ্গে এসেছিলেন। গাউস দিঘি তাঁরই নামে বলে মনে হল, যদিও আমি নিশ্চিত নই, কেননা ওই একই নামে একটি পুরনো দরগা রয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। যা হোক, গাউস দিঘি অবধি যাওয়ার জন্য একজন স্থানীয় লোক পাওয়া গেল। লোকটার নাম নূর আলী, মধ্যবয়সী, রিকশা চালায়, তবে কোত্থেকে একটা ভ্যান জোগাড় করে আনল। আমি পা ঝুলিয়ে ভ্যানে বসলাম। ভাঙাচোরা সরু পিচের রাস্তা, দুপাশে খেজুর, হিজল আর বাবলা গাছ, একপাশে খাল, তারপর দিগন্ত অবধি পাকা ধানের ক্ষেত। প্যাডেল মারতে মারতে নূর আলী বলল, আরও কারা যেন জমিদার বাড়ির খোঁজ করছিল। লোকগুলো দেখতে উঁচা লম্বা, ২ জন ফর্সা আর একজন কাইলা, তাদের শরীরে বিদেশি সুগন্ধ। কথাটার মানে ঠিক বুঝলাম না। রামনগরে এসে কে জমিদার বাড়ির খোঁজ করতে পারে, ভেবে পেলাম না। বেলা ১০টার মধ্যেই গাউস দিঘির দক্ষিণ পাড়ে পৌঁছে গেলাম। ঘন গাছগাছালি ছাওয়া, টলটলে কালো জলের নির্জন দিঘি দেখে মুগ্ধ হলাম। নূর আলীকে ২০০ টাকা দিয়ে বিদায় করলাম। চারপাশে দেখতে দেখতে হাঁটছি। হাতে ছোট্ট ব্যাগ, ব্যাগের ভিতর ল্যাপটপ আর কিছু জামাকাপড়। অবনী রায়চৌধুরীর ডায়েরির একটা ফটোকপি। চারিদিকে অশোক, অর্জুন আর কাঠবাদাম গাছের জঙ্গল। ফিকে বেগুনি রঙের বিচ্ছু
বিছুটি ফুল ফুটে রয়েছে। সুন্দর ফুল, তবে বিছুটি গাছের গায়ে এক ধরনের শুঁয়ো পোকা থাকে, শরীরে লাগলে চুলকামে। ঝিঁঝি ডাকছে। একটি নাগেশ্বর গাছের ডালে লেজ ঝুলিয়ে বসে একটা বাঁদর। নূর আলী আমাকে জমিদার বাড়ির সঠিক অবস্থান জানায়নি বা জানাতে পারেনি। স্থানীয় লোকজন কাছে পুরনো জমিদার বাড়ির অবস্থান গাউস দিঘির দক্ষিণের গভীর জঙ্গলের ভিতর। যা হোক, হাঁটছি। বাঁ পাশে কৈতা বাঁশের ঘন ঝাড়, তার ভিতর একটা টিস্যু পেপারের বক্স পড়ে থাকতে দেখলাম। ব্র্যান্ডের নাম লেখা লোটাস। তার মানে বক্সটা বিদেশি। এখানে কে বিদেশি ব্র্যান্ডের টিস্যু পেপারের বক্স? টের পেলাম রহস্য একটা ঘনীভূত হয়ে উঠছে। হোপা এক ধরনের ফার্ন, আর বুনো কুষা ঘাস মারিয়ে আরও কিছুক্ষণ বুনো পথে হাঁটার পর কুর্চি লতায় ঢাকা মূল ফটকটি দেখতে পেয়ে উল্লসিত হয়ে উঠলাম। আমার গলায় ঝুলছে 10.1 মেগাপিক্সেলের একটি স্যামসাং NV10 ডিজিটাল ক্যামেরা। ঝটপট প্রবেশদ্বারের বেশ কটা ছবি তুলে নিলাম। খিলান দেওয়া মূল ফটকটি বেশ উঁচু এবং চওড়া। এখানে ওখানে অবশ্য ইটে খসে পড়েছে, গজিয়েছে বটের ঝুড়ি। মূল ফটকটির ওপাশে ইটের তৈরি বিশাল একটি গলিপথ, তারপর একটি দেউড়ি। দেউড়ি পেরিয়ে রোদ ঝলমলে খোলা চত্বরে চলে এলাম। ইট বিছানো বেশ বড় চত্বর। এখানে ওখানে ফাটল, ঘাস জন্মেছে। একপাশে একটি কুয়ো। চত্বর ঘিরে দোতলা দালান, তবে দোতলার বারান্দায় অর্ধচন্দ্রাকৃতির খিলান দেখে অবাক হলাম। দুর্গটি মুসলিম আমলে নির্মিত মনে হলো। রামনারায়ণ রায়চৌধুরী মনে হয় দুর্গ করে নিয়েছেন, তারপর রেনোলেট করেছেন। সুফি গাজী গাউস বলখির চিল্লাখানা গাউস দিঘির আশেপাশে কোথাও হবে। বাংলায় সুলতানি অনেক সুফি সাধক সুলতানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু ভূস্বামীদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। এখানে একটি দুর্গ গড়ে ওঠাই স্বাভাবিক। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। দোতলায় টানা বারান্দায় পূর্বাহ্নের রোদ, জাফরি কাটা রেলিং। দোতলার বারান্দা ধরে হাঁটছি। একপাশে অনেকগুলি কক্ষ, সবকটাই তালাবদ্ধ। তালায় জং ধরে গেছে। প্রতিটি কক্ষে ঢোকার সময় পাবো কিনা জানি না। বারান্দায় অজস্র পাখির খাঁচা দেখে অবাক হলাম। বাঁশের তৈরি খাঁচা, পুরনো বলে মনে হয় না, তবে পাখি নেই। দরজা খোলা। হঠাৎ খাক 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 শব্দে চমকে উঠলাম। তাকিয়ে দেখি রেলিংয়ের ওপর একটি নীলকণ্ঠ পাখি বসে। ওই পাখিটাই ডাকছে খাক 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 শব্দে। পাখিটার বাদামি পিঠ, গাঢ় নীল আর আকাশি রঙের ডানা। পাখিটা নীলকণ্ঠী নামেও পরিচিত, ইংরাজি ইন্ডিয়ান রোলার। জমিদার বাড়িতে পৌঁছেই একটা নীলকণ্ঠ পাখি দেখে অবাক হলাম। মনে পড়ে গেল ডায়েরিতে অবনী রায়চৌধুরী লিখেছেন, অবশ্য রামনারায়ণ রায়চৌধুরী নীলকণ্ঠী পাখি অতিশয় পছন্দ করিতেন। তিনি নীলকণ্ঠী পাখি পুষতেন। রামনগরস্থ জমিদার বাড়ির আঙিনায়, অলিন্দে কিংবা ছাদে নীলকণ্ঠী পাখি ডাকাডাকি করিত। নীলকণ্ঠী উড়াল দিল। হাঁটতে হাঁটতে বারান্দার শেষ মাথায় এলাম। রোদ ঝলমলে গাউস দিঘির টলটলে পানি চোখে পড়ল। এপাশটায় পুরনো শান বাঁধানো ঘাট। সিঁড়ি নেমে গেছে দিঘির। দিঘির শেষ ধাপে হাতে ছিপ নিয়ে কে যেন বসে আছে। গায়ের রং শ্যামলা, শীর্ণ দেহ, পরনে ধুতি, খালি গা। গায়ে অবশ্য একটা ঘিয়ে রঙের উড়নি রয়েছে। মাঝবয়সী লোকটা। কে লোকটা? রামনগরের ওরা বলল জমিদার বাড়ি বিরান ভিটা, মানে পরিত্যক্ত। তাহলে কে মাছ ধরছে? এদিককার ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে নিচে নেমে এলাম। এদিকটায় ঘন গাছের জঙ্গল। ডান দিকে একটা বিশাল পেয়ারা গাছ। গাছে অনেক পাকা পেয়ারা ধরে আছে। তবে এ কি, পেয়ারাও অক্ষত নেই, পাখিতে ঠুকরে খেয়েছে। তবে আশেপাশে কোনো পাখি দেখতে পেলাম না, কাকও নেই। মনে পড়ল গাউস দিঘির কাছে ভ্যান থেকে নামার পর থেকে একটাও কাক চোখে পড়েনি। পরিচিত চড়ুই শালিখোনা। পা চালিয়ে কদম, করই আর জলপাই গাছের ঘন আচ্ছাদন পেরিয়ে দিঘির ঘাটে পৌঁছলাম। পায়ের শব্দে লোকটা ফিরে তাকালো। বিশেষত্বহীন শ্যামলা লম্বাটে মুখ, চোয়াল ভাঙা গালে খোঁচা খোঁচা পাকা দাড়ি, চোখে সহজ সরল দৃষ্টি। লোকটা ছিপ ফেলে উঠে দাঁড়ালো। তারপর হাত জোর করে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, পেন নাম হই গো বাবুমশাই। কে আপনি? মানে তুমি? আমার নাম বাসু গো বাবুমশাই। বাসু? কোথায় থাকো? এখানেই? বলে ঘাটের দিকে তাকালাম। সিঁড়ির উপর একটা ছেঁড়া গামছা ঢাকা পিতলের কড়াই। গামছাটা ছেঁড়া বলেই আশ্বিনের ঝলমলে রোদে কয়েকটা ছটপটে সরপুচির রূপালি ঝিলিক চোখে পড়ল। বাসু হাত দিয়ে জমিদার বাড়ি দেখিয়ে বলল, এখানেই থাকি গো বাবুমশাই। এই শীর্ণ হাড় ঝিরঝিরে লোক কিছুতেই রামনারায়ণ রায়চৌধুরীর বংশধর হওয়ার কথা নয়। তাই ভাবলাম উটকো লোক হবে। বললাম, কবে এসেছো এখানে? আমার জন্ম এখানেই বাবুমশাই। আমার পূর্বপুরুষ রায়বাহাদুরদের ঠাকুর ছিলেন গো। রায়বাহাদুর মানে রামনারায়ণ রায়চৌধুরী? আজ্ঞে। ঠাকুর মানে বাবুরচিত। ওই হলো। রামনগরের লোকজন আমায় বলল জমিদার বাড়ি কেউ থাকে না। মালিক পক্ষের কেউ থাকেন না বটে, তবে আমাদের মতন ছোটন লোকের হিসেবে গণনায় ধরেনিকো। ও আচ্ছা, শোনো বাসু, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমি সরকারি লোক। এ বাড়িতে কদিন থেকে জরিপ করব, রক্ষণাবেক্ষণ কি করা যায় সেসব সরকারকে বলবো। বুঝেছি গো বাবুমশাই।
তুমি আমার থাকার ব্যবস্থা আর 2টি ভাত রেঁধে দিতে পারো? পারব গো বাবুমশাই। নিশ্চিন্ত হলাম। বাসু দোতলায় একটি কক্ষ পরিষ্কার করে দিল। কক্ষে বেশ বড় একটি পালঙ্ক, তার ওপর নতুন চাদর বিছিয়ে দিল বাসু। কোত্থেকে 2টি বালিশও এনে দিল। বড় একটি দেরাজ ছাড়াও কক্ষে একটি আবলুস কাঠের কালচে টেবিল আর একটি আরাম কেদারাও রয়েছে। একতলার একটি ঘরে খাওয়া দাওয়া সারলাম, ভাত, নিরামিষ আর সরপুচি মাছের ঝোল দিয়ে। বাসু বোধহয় ডালটাল খায় না, তবে কোত্থেকে জলপাইরে আচার জোগাড় করে দিল। তবে বাসুর রান্নার হাত ভালো। খেতে খেতে বললাম, এত বড় বাড়ি বিরান হয়ে গেল ভাবতেই কেমন লাগে, তাই না? বীরেন হবি না কেন বাবু মশাই? বলি, লইকজনের ওপর কম অত্যাচার করেছেন রায়বাহাদুর মশাই? মেয়ে জেলে ঘর থেকে টেনে আনি উঠোনে ছেলের সামনে উদম করে অপমান করেছেন। দুধের শিশুকে মায়ের কোল থেকে টেনে ফেলে দিয়েছেন কুয়োতে। দীর্ঘশ্বাস ফেললাম। এসব নির্মম ইতিবৃত্ত আমার জানা আছে। চিরস্থায়ী বন্দোবস্তের আসল ধকল গেছে বাংলার কৃষকের বুকের উপর দিয়ে। বাসু বলল, বাপদাদার মুখ তো শুনেছি রায়বাহাদুর মশাইয়ের অর্থের খুব লোভ ছিল। শোনা যায় সেই পাপের ধন বংশধরকে খাতে দেননিকো। সেই পাপের ধন তিনি কুতায় লুকিয়ে রেখেছেন। আমার ভুরু কুচকে ওঠে। এ ধরনের মিথ বাংলাদেশে পুরনো জমিদার বাড়ি প্রসঙ্গে শোনা যায়, তবে এর সত্যতা কতদূর কে জানে। খাওয়া সারতে সারতে প্রায় 1:30 বাজল। আর দেরি না করে কাজ শুরু করলাম। একতলার ঘরগুলি থেকে বাসুর কাছে চাবি ছিল, সেই তালা খুলে দিল। একটি কক্ষ বেছে নিয়ে ছবি তুলে মাপজোখ করে কাজ শুরু করলাম। ডেসক্রিপশন লিখলাম, মার্জিনে নিজস্ব মন্তব্য লিখলাম। বাসুকে আর দেখতে পেলাম না। দক্ষিণ দিকে একটা কক্ষে ঢুকে বেশ অবাক হয়ে গেলাম। বেশ বড় কক্ষ, দেওয়ালে টেরাকোটার নকশা। মুঘল যুগে বাংলায় টেরাকোটা তেমন হয়নি, এটি প্রধানত সুলতানি আমলের শিল্প। এক দেওয়ালে মুঘল স্টাইলে আস্তরের উপর ফুল, পাতা আর জ্যামিতিক নকশার কারুকার্য, পিওর মুসলিম আর্ট। অন্য দেওয়ালে অবশ্য পোড়ামাটির ফলকের ওপর শ্রীকৃষ্ণের কালীয় দমনের দৃশ্য অঙ্কিত। এর কি কারণ? রামনারায়ণ রায়চৌধুরী এসব অলঙ্করণ পরে করিয়েছিলেন। ছবি তুললাম। একপাশে দরজা, তবে পাল্লা ভেঙে পড়েছে, তার মানে ওদিকেও আরেকটি ঘর রয়েছে। ঘরে আবছা অন্ধকার, ভিতরে বেশ কিছু আসবাবপত্র। একটি পালঙ্ক, একটি টেবিলের ওপর চীনামাটির বাটি, কাচের জগ, প্লেট, গ্লাস ছাড়াও বেশ দামি হাতির দাঁতের একটি চিরুনি আর একটা রূপার পানদানি দেখলাম। বাসু তাহলে বেশ বিশ্বাসী লোক। টেবিলের ওপর ঠিক মাঝখানে 4 ফুট উঁচু একটি তামার কলসির ওপর আমার চোখ আটকে গেল। কলসিতে রাধা জল আনার ছবি খোদাই করা। চকতি মনে পড়ে গেল, অবনী রায়চৌধুরী লিখেছেন, তবে আজ আমি এক গুপ্ত কথা প্রকাশ করিব। আমরা কেহ কেহ 7 রাজার ধন অনুসন্ধানে ব্যগ্র হয়ে উঠিয়াছিলাম। অবশেষে হেমন্তের এক অপরাহ্ন বেলায় একতলার একটি নিভৃত কক্ষের একটি তামার কলসিটা কতক্ষণ ঠেলাঠেলি করলাম, লাভ হলো না, শূন্যই মনে হলো। তাছাড়া তামার কলসিটা ঠিক টেবিলের ওপর, নিচে তো অমসৃণ নিরেট মেঝে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। ওপাশে একটি দেরাজ, ভিতরে তৈজসপত্র, তার পাশে একটি দরজা, তার মানে ওদিকেও আরেকটি ঘর রয়েছে। ঘর অন্ধকার, টর্চ বের করে আলো ফেললাম। তারপর ঘরে ঢুকলাম। ঢোকা মাত্রই ধূপের গন্ধ পেলাম। এই বিষয়টি আমার অভিজ্ঞতার বাইরে। পুরনো একটি পরিত্যক্ত বাড়িতে ধূপের গন্ধ কেন? প্রথমে ঘরটি ফাঁকাই মনে হয়েছিল। না, ঠিক ফাঁকা নয়, অনেকগুলি পাখির খাঁচা। খাঁচাগুলি সবই অটুট, একটিও ভেঙে পড়েনি। খাঁচার ভিতরে পাখি টাখি নেই অবশ্য, তবে সবকটা দরজা খোলা। অবনী রায়চৌধুরীর ডায়েরি হাতে পাওয়ার পর থেকে বিস্ময়কর সব ঘটনা ঘটছে, কাজেই অবাক আর কি হব। টর্চ ঘুরিয়ে চারিদিকে আলো ফেললাম। সাদা চুনাকাম করা দেওয়ালে ফাটল, লোনাও ধরে। দেওয়ালে পরপর 3টে ছোট বড় কুলুঙ্গি, 2টি ছোট কুলুঙ্গিতে পিতলের প্রদীপ, আর মাঝখানে বড় কুলুঙ্গিতে ছোট্ট একটি দেবী মূর্তি। দেখেই চিনতে পারলাম, শক্তি দেবী কামাখ্যা। মনে পড়ে গেল, অবনী রায়চৌধুরী লিখেছেন, অনন্তর বিভূতি দেখাইয়া নাগবসু নামক প্রাগজ্যোতিষপুরের এক তান্ত্রিক সন্ন্যাসী রামনারায়ণ রায়চৌধুরীর আস্থাভাজন হইয়া উঠিয়াছিল। নাগবসু যখন প্রাগজ্যোতিষপুরের তান্ত্রিক সন্ন্যাসী, তখন শক্তিদেবী কামাখ্যার আরাধনা করাই স্বাভাবিক। কিন্তু এটা কি তার ঘর কিংবা ঠাকুর ঘর? তখনই মেঝের ওপর একটি ধূপধানি চোখে পড়ল। ধূপের গন্ধের উৎস পেলাম, কিন্তু রহস্য ঘুচল না। ঘরের উত্তর পাশে একটি দরজা, তবে দরজাটির পাল্লা ভেঙে পড়েছে। ওপাশে ঘুটঘুটে অন্ধকার। কাছে গিয়ে আলো ফেললাম। ঘর নয়, নিচে সিঁড়ি নেমে গেছে। সিঁড়িতে মাকড়সার জাল। একটা মশালদানি চোখে পড়ল অবশ্য। নামব কিনা ভাবছি, সাপ খুব থাকতে পারে। তখনই কে যেন পিছন থেকে আঘাত করল, জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। কতক্ষণ পরে জ্ঞান ফিরল বুঝতে পারলাম না। টের পেলাম ভিজে স্যাঁতসেঁতে মেঝের ওপর পড়ে আছি। চুনা পাথরের গন্ধ পেলাম। ঘরে আবছা অন্ধকার, মাথার অনেক ওপরে ঘুলঘুলি, ওখানে আলো। আমার হাত বাঁধা, মাথা ঝিমঝিম করছিল।
ব্লিডিং হয়েছে কিনা বুঝতে পারলাম না। ঘরটা বেশ ছোট, একটাই দরজা, ওপাশ থেকে বন্ধ। তার মানে আমি বন্দি, কিন্তু কার হাতে? বাসু? মনে হয় না। দরজায় শব্দ হলো, পাল্লা ঠেলে একজন দীর্ঘদেহী ঘরে ঢুকল। মুহূর্তেই পারফিউমের গন্ধে ভর ঘর উঠে গেল। লোকটার পরনে কালো কর্ডের প্যান্ট, লাল শার্টের ওপর ধূসর জ্যাকেট, চোখমুখ কাটা কাটা আর গায়ের রং ভীষণ ভরসা, মাথার চুল ছোট ছোট করে ছাটা, কানে রিং। লোকটার হাতে একটা ওয়ালথার P22 পিস্তল, আমার দিকে তাক করা। তার পিছনে আরও দুজন লোক রয়েছে। একজন লাল চুলের শ্বেতাঙ্গ, ব্রিটিশই মনে হল, অন্যজন শক্ত কোকড়ানো চুলের কৃষ্ণাঙ্গ। এটি বেশ ঢ্যাঙা, পেশল বাহুতে ট্যাট্টু করা। দুজনের পরনেই গেঞ্জি। এদের অবশ্য পেশাদার অপরাধী বলে মনে হল না। আপনি? আমার কণ্ঠস্বর কেমন ফ্যাঁসে শোনাল। লোকটা বলল, আমি অরিত্র, আমার নাম অরিত্র রায়চৌধুরী। লোকটার বাংলা উচ্চারণ কেমন জড়ানো। বললাম, আপনি কি রায়বাহাদুর মানে রামনারায়ণ রায়চৌধুরীর বংশের কেউ? আপনি কি লন্ডনে থাকেন? হ্যাঁ, এখন লন্ডনে থাকি, তবে কলকাতায় মানুষ হয়েছি। তা আপনি কে? এখানে ঘুরঘুর করছেন কেন? আমি আমার নাম বললাম। আরও বললাম, আমি ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিতে চাকরি করি। অরিত্র রায়চৌধুরী শ্লেষের সুরে হেসে বলল, ও আর্কিওলজি, দেন ইউ আর ইন্ডিয়ানা জোন্স। শ্যাঙ্গার দুজন খ্যাক করে হেসে উঠল। অরিত্র রায়চৌধুরী কণ্ঠস্বর পরিবর্তন করে জিজ্ঞেস করল, আপনি কি রামনারায়ণ রায়চৌধুরীর ওয়েলথের খোঁজে এখানে এসেছেন? না, শাট আপ। আমি কচি খোকাটি নই যে এখনও নাক টিপলে দুধ পড়ে। আপনি আমাকে যা বোঝাবেন আর আমি তাই বুঝব? অরিত্র রায়চৌধুরী গর্জে উঠল। আমি অতি কষ্টে রাগ হজম করলাম। হ্যাচ্চ! অরিত্র রায়চৌধুরীর সর্দি হয়েছে, দেখলাম। টিস্যু পেপারের জন্য পাশের জনের কাছে হাত পাতল। কৃষ্ণাঙ্গটি টিস্যু পেপার বার করে দিল। না তাকিয়েও বুঝলাম নির্ঘাত লোটাস ব্র্যান্ডের। উপরে ঘুলঘুলি কিসের শব্দ হল। একটা নীলকণ্ঠী পাখি এসে বসেছে। অবাক হলাম না, তবে বুঝতে পারছিলাম না এর পর কি ঘটবে। তবে অদ্ভুত কিছু ঘটার সম্ভাবনাই বেশি। অরিত্র রায়চৌধুরী বলল, আমি আমার ন্যায্য পাওয়া নিতে এসেছি, আর উনি এসেছেন ভাগ বসাসে। না, শাট আপ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে আমি এখন ফতুর হয়ে গেছি। ছবি ফ্লপ। এখন আমার শ্রী শ্রী শ্রীযুক্ত নমস্য রামনারায়ণ রায়চৌধুরীর 7 রাজার ধন চাই। আমি কি বলবো? চুপ করে রইলাম। পিস্তল ঘুরিয়ে নির্দেশ দিল, এই যে ইন্ডিয়ানা জোন্স সাহেব, উঠে দাঁড়ান তো। উঠে দাঁড়ালাম। মাথা টন করে উঠল। অরিত্র রায়চৌধুরীর নির্দেশে পাশে ঘরে এলাম। ছোটটি ঘর। একপাশের দেয়ালে টেরাকোটার নস্কা, রাধাকৃষ্ণের প্রণয় দৃশ্য। একপাশে বেশ বড় একটা তামার কলস। ওটা ধরে শ্বেতাঙ্গটা টান দিতেই ঘর শব্দে টেরাকোটার রাধাকৃষ্ণ দুভাগ হয়ে দেয়াল সরে গেল। অবাক হলাম না। অরিত্র রায়চৌধুরী শ্লেষের সুরে বলল, ওই যে যান, 7 রাজার ধন, যার ভাগ নিতে এসেছেন। নিয়ে যান, ওই যে যান। ঘরটায় কৃষ্ণাঙ্গটা আগে ঢুকল। তার হাতে একটা টর্চ, বেশ পাওয়ারফুল। ঘরটা উজ্জ্বল হয়ে রয়েছে। এই ঘরটিও ছোট, জানালাহীন কালো নিরেট দেয়াল। ঘরের মাঝখানে একটি কুয়া। ওই যে যান, কুয়ার ভিতরে উকি মেরে দেখুন। আমি কয়েক পা এগিয়ে কুয়ার কাছে পৌঁছলাম। তারপর কুয়ার উপর ঝুঁকেই চমকে উঠলাম। দেখতে পেলাম কুয়া ভর্তি স্বর্ণমুদ্রা ঝিকমিক করছে। আমার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার কথা। রামনারায়ণ রায়চৌধুরীর 7 রাজার ধন তাহলে নিছক মিথ নয়। রামনারায়ণ রায়চৌধুরী এত ধন অর্জন করলেন কিভাবে? রামনারায়ণ রায়চৌধুরী কি কর আদায় ছাড়াও ডাকাতি করতেন? সেকালে অনেক জমিদারি তো তা করত। চোখকে মনে পড়ে গেল হিরণময় রায় তার মূল পারিবারিক উপাধি থেকে চৌধুরী শব্দটি ছাঁটাই করে ফেলেছেন। এতদিনে কারণটা বোঝা গেল। কিন্তু তিনি কি কিছু জেনেছিলেন? অরিত্র রায়চৌধুরী কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠে বলল, সোনার টাকা আমরা নিয়ে যাব, আর আপনার কঙ্কাল এই ঘরে পড়ে থাকবে। বলে জ্যাকেটের পকেট থেকে একটা সরু সাইলেন্সার বের করে ব্যারেলে ফিট করতে লাগল। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, তার মানে সহজ, খুব সহজ, বলে লোভী বদমাসটা আমার কপালে পিস্তল তাক করল। ঠিক তখনই ভয়ানক খ্যাক শব্দে আমরা তিনজনই ভীষণ চমকে উঠলাম। কুয়ার ভিতর থেকে হাজার হাজার নীলকণ্ঠী পাখির ডাক উঠে আসছে, এবং শব্দটা ক্রমেই বাড়ছে। অরিত্র রায়চৌধুরীর টকটকে ফর্সা মুখ রক্তিম হয়ে উঠল। হাত থেকে পিস্তলটা খসে পড়ল। তারপর কান চাপা দিয়ে মেঝের উপর বসে পড়ল। শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গরও ওই একই দশা হল। পিছন থেকে কে যেন বলল, আসুন গো বাবুমশাই।
আমি চমকে ফিরে দেখি দরজার কাছে বাসু দাঁড়িয়ে আছে। দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। বাসু সেই তামার কলসটা টেনে দিল। ঘর ঘর শব্দে দেওয়াল বন্ধ হয়ে রাধাকৃষ্ণ আবার জোড়া লেগে গেল। একটা ছুরি দিয়ে আমার হাতের বাঁধন খুলতে খুলতে বাসু বলল, তারা ওখানেই থাকুক গো বাবু মশাই, আমরা ও ঘরে থাকব কোন দুঃখে? আমরা কি শরীরে রায়বাহাদুর মশাইয়ের রক্ত বইছি, না তার ধনে লোভ করেছি বলুন? মাথা নাড়ে বললাম, কথা ঠিক। হাতে নাইলনের রশি দিয়ে শক্ত করে বেঁধেছে, বেশ টনটন করছে। আমি একটু আসছি বাবু মশাই বলে বাসু ওদিকে কোথায় চলে গেল। আমার সাধ্বী কি তাকে ডাকি। আমি উপরে উঠে দ্রুত ব্যাগ গুছিয়ে নিচে নেমে এলাম। যশোরের রামনগরের রামনারায়ণ রায়চৌধুরীর এই পুরনো জমিদার বাড়ি তার সমস্ত রহস্য নিয়ে পড়ে থাকুক। সব রহস্য জানতে নেই। দিনের আলো থাকতে থাকতে রামনগর রওনা হলাম। বাসুকে আর দেখতে পেলাম না। তবে গাউস দিঘির পাড় দিয়ে রামনগর পর্যন্ত একটা নীলকণ্ঠী পাখি আকাশপথে উড়ে উড়ে আসছিল।